এক কদম আগাচ্ছি আর একটা করে ডাল ভেঙে পড়ছে নিচে। এবার আমার ভেতরে ভয় এসে ভর করে, পায়ের সব শক্তি চলে যায়। আমি দাঁড়িয়ে রইলাম, তখনই কানে ভেসে আসলো এক বিদঘুটে আর হৃদয় কাঁপানো কণ্ঠ, মানব সন্তান, যদি সাহস থাকে তাহলে পেছনে ফিরে তাকা। এই শোনার পর আমার মাথায় চলে আসে, আজ আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আজই আমার শেষ দিন। ঘটনাটি ঘটে ঢাকার নবাবগঞ্জের একটি গ্রামে। ঘটনাটি আমার এক বন্ধুর বাবার কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটে 1990-এর কিছু পরে। উনি ওই সময় টিউশনি করাতেন, যদিও তখন গ্রামে উনি তেমন টিউশনি পেতেন না। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। উনি যেভাবে বলেছেন আমি সেইভাবে বলার চেষ্টা করছি। আমি তখন বেশ কয়েকটা টিউশনি করতাম। গ্রামে যদিও তেমন টিউশনি ছিল না, কিন্তু সে সময় আমি বেশ শিক্ষিত ছিলাম, তাই অনেকেই পড়াতে বলতো। তো একদিন খবর আসে আমার এক ছাত্রীর বিয়ে, এবং ছাত্রীর বাবা আমাকে বারবার যেতে বলে, এবং আমি যেহেতু মেয়েটার শিক্ষক ছিলাম তাই বিয়েতে যাই। বলে রাখা ভালো, আপনারা জেনে থাকবেন যে হিন্দুদের বিয়ে বেশ রাত্রে হয়। আমি বিকেল থেকেই আমার ছাত্রীর বাড়ি চলে যাই। ছাত্রীর বাড়ি ছিল পাশের গ্রামে, আর আমাকে যে পথ দিয়ে যেতে হবে সেখানে একটা বিশাল বাগান আছে। বাগান বললে ভুল হবে, অনেকটা জঙ্গলের মতো। স্থানীয়রা সেই বাগানটিকে মাস্টারের বাগান বলে ডাকত, আর সেই বাগানটা ছিল বেশ হন্টেড। সেখানে অনেক আগে থেকেই অনেক ঘটনা ঘটত, তাই সন্ধ্যার পর সেই বাগানের আশেপাশেও কেউ যেত না। তাই আমি সন্ধ্যা হওয়ার আগেই আমার ছাত্রীর বাড়ি চলে যাই। বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, 2:30টার কাছাকাছি বেজে যায়। কিন্তু আমার হঠাৎ মনে পড়ে যায় পরদিন সকালে আমার জরুরি একটা কাজ আছে, তাই বাড়িতে ফিরে আসবো মনস্থির করি। আমার যাওয়ার সময় ছাত্রীর বাবা এসে বললেন, স্যার, আজকে রাতটা থেকে গেলে হয় না? সকালে আজানের পর না হয় চলে যাবেন। আপনারা বিজ্ঞান পড়েন, পিশাচে বিশ্বাস করেন না, কিন্তু মাস্টারের বাগান তো জানেন ভালো না। অনেকেই অনেক কিছু দেখেছে, সেখানে তো মানুষ দিনের বেলাতেই ভয় পায়। আপনি না গেলেই ভালো হয়। কিন্তু আমার কাজটা অনেক গুরুত্বপূর্ণ হওয়ায় আমি জোর করে ছাত্রীর বাসা থেকে বের হয়ে আসি। ওনার বাবা বারবার অনুরোধ করেও আমাকে রাখতে পারেননি। আমার ছাত্রীর বাবা ছিলেন বেশ অবস্থা সম্পন্ন। উনি আমাকে একটা টর্চ লাইটের ব্যবস্থা করে দেন। সেই সময় এই টর্চ লাইটও দুর্লভ ছিল, সিলভার কালারের সেই বিখ্যাত টর্চ লাইট। আমার ছাত্রীর বাবা আমাকে কিছুটা পথ এগিয়ে দেন। আমি ভয় না পেয়েই আগাচ্ছিলাম। আমার তখন প্রচুর ধূমপানের অভ্যেস ছিল, তাই পকেটে ম্যাচ আর সিগারেট ছিল। আমি শুনেছি খারাপ কিছু থাকলে সেগুলো আগুনকে ভয় পায়। প্রায় মিনিট 15 হাঁটার পর আমি সেই মাস্টারের বাগানের সামনে চলে আসলাম। বাগানটাকে দেখেই মনের সব কিছু উবে গেল, সব সাহস হারিয়ে ফেললাম। সেদিন আকাশে চাঁদ ছিল, তাই হালকা জ্যোৎস্নাও ছিল, কিন্তু বাগানের ভেতর ছিল বেশ অন্ধকার। তারপর সৃষ্টিকর্তার নাম করে বাগানের ভেতরের রাস্তাটায় ঢুকলাম। মনে মনে মনকে অভয় দিয়ে একটা সিগারেট ধরালাম। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম। হঠাৎ আমার হাতের টর্চটা বন্ধ হয়ে গেল, কোনোভাবে আর জ্বালাতে পারলাম না। এবার আমি বেশ ভয় পেতে শুরু করলাম। মিনিট 2 হাঁটার পরই পেছনে এক মস্ত বড় গাছের ডাল ভাঙার আওয়াজ পেলাম। আমার হাত থেকে সিগারেট পড়ে গেল। কোনোভাবে সিগারেটটা উঠিয়ে মনের ভুল ভেবে সামনে হাঁটতে লাগলাম। এক কদম আগাচ্ছি আর একটা করে ডাল ভেঙে পড়ছে নিচে। এবার আমার ভেতরে ভয় এসে ভর করে, পায়ের সব শক্তি চলে যায়। আমি দাঁড়িয়ে রইলাম, তখনই কানে ভেসে আসলো এক বিদঘুটে আর হৃদয় কাঁপানো কণ্ঠ, মানব সন্তান, যদি সাহস থাকে তাহলে পেছনে ফিরে তাকা। এই শোনার পর আমার মাথায় চলে আসে, আজ আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আজই আমার শেষ দিন। আমার সিগারেট ফুরিয়ে গিয়েছিল, তাই আরেকটা সিগারেট ধরানোর চেষ্টা করছি। একটু সাহস সঞ্চার করে পকেট থেকে ম্যাচ বের করে আগুন জ্বালানোর চেষ্টা করছি। তখনও কানে ভেসে আসছে, পেছনে তাকা। কিন্তু কোনোভাবেই আমি আগুন জ্বালাতে পারলাম না। এবার কোনো কিছু না ভেবেই আমি দৌড়াতে শুরু করলাম অন্ধকারে। এখন আর তেমন কিছুই দেখা যাচ্ছে না। পেছন থেকে ভেসে আসছে সেই কণ্ঠ, একের পর এক ডাল ভাঙার শব্দ। এভাবে কতক্ষণ চলে আমার মনে নেই। মনে হচ্ছে আমি অনন্তকাল ধরে দৌড়াচ্ছি আর সেই পিশাচটা আমাকে পেছন থেকে ডাকছে। অথচ সেই বাগান পার হতে 15 মিনিটের বেশি লাগার কথা না। অবশেষে দৌড়াতে দৌড়াতে আমি কোনো একটা জিনিসের সাথে ধাক্কা খেয়ে সেন্সলেস হয়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হয় তখন নিজেকে আমি আমার বাড়িতে আবিষ্কার করলাম। আমার চারপাশে অনেক মানুষ। আমার বাবা আমাকে দেখে বলল, আজ ভোরে তোকে মাস্টারের বাগানের বাইরে যে সাঁকো আছে তার কাছে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তোর মণি কাকা সকালে ভোরে মাছ ধরতে যাচ্ছিলেন, তখন তিনি তোকে দেখতে পেয়ে নিয়ে এসেছেন। আমি ভেবেছিলাম তুই রাতে ফিরবি না। কি হয়েছিল রাতে? আমি কিছুই বুঝতে পারলাম না। জ্ঞান ফেরার পরও অনেকক্ষণ আমি কিছু বলতে পারিনি।
তারপর এক পর্যায়ে তারা একজন তান্ত্রিককে ডেকে আনেন। তিনি ঝাড়ফুঁক করার পর আমি কাল রাতের ঘটনা খুলে বলি, কিন্তু তারা বলেন সকালে তারা অনেকেই বাগানের ভেতর গিয়েছেন কিন্তু কোনো ডালপালা নাকি ভাঙা দেখেননি। তাহলে রাতে কি হয়েছিল আমার সাথে? সেই তান্ত্রিক আমার বাবাকে বলেন, আপনার ছেলের পেছনে লেগেছিল এক পিশাচ, সে ওই বাগানের মধ্যেই থাকে। আপনার ছেলেকে একা পেয়ে সে আপনার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। কোনোভাবে আপনার ছেলে পেছনে তাকালেই পিশাচটা আপনার ছেলেকে ওখানেই পুঁতে ফেলতো। আপনি কোনো দিন আর আপনার ছেলেকে খুঁজে পেতেন না। পিশাচটা অনেক শক্তিশালী, সে আপনার ছেলেকে যেভাবেই হোক ঘর থেকে বের করে আনার চেষ্টা করবে, আর রাতে ঘর থেকে বের করতে পারলেই আপনার ছেলেকে মেরে ফেলবে। আমি একটা তাবিজ দিচ্ছি, সাময়িকভাবে কাজ করবে, কিন্তু জানি না কতদূর কাজ করবে, আর সন্ধ্যার পর আপনার ছেলেকে ঘর থেকে বের হতে দেবেন না। এই বলে তাবিজটা গলায় বেঁধে দিয়ে তান্ত্রিক চলে যান। 2-3 দিন কোনো সমস্যা হয়নি, ভেবেছিলাম সব এখানেই শেষ। কিন্তু সমস্যা শুরু হয় এরপর। 3 দিন পরই আমার প্রচুর জ্বর আসে। সারাদিন জ্বর থাকে, কিন্তু সন্ধ্যার পরই শুরু হয় আরেক ঝামেলা। আমাকে নাকি কোনোভাবেই ঘরে আটকে রাখা যাচ্ছে না। এক পর্যায়ে আমাকে বেঁধে রাখা হয়। আমার বাবা আর আমার ভাই আমার সাথে বসে থাকেন। মাঝরাতে নাকি আমি একবার যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল আমি সেটা নাকি ছিঁড়েও ফেলি। আমার ভাইকে নাকি এক ধাক্কাতে দূরে সরিয়ে দেই। কোনোভাবে তারা আমাকে আটকে রাখেন। আমার কানে ভেসে আসে সেই বিদঘুটে কণ্ঠ, মানব সন্তান, সাহস থাকে তো বাইরে আয়। এবার আমি আমার বাবা ভাইয়ের সাথে ধস্তাধস্তি শুরু করি বাইরে যাবার জন্য, এবং এর মাঝে কোনো এক সময় আমি জ্ঞান হারাই। এর কিছুক্ষণ পরেই মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজান। রাতের এই ঘটনার পরই কোনো উপায় না পেয়ে আমার বাবা সেই তান্ত্রিককে আবার ডেকে নিয়ে আসেন। তান্ত্রিক এসেই বলেন, আমি আগেই বলেছিলাম আপনার ছেলেকে আটকে রাখা বেশ শক্ত হবে, একটা যজ্ঞ করতে হবে। যদি সম্ভব হয় তাহলে সেই যজ্ঞের মাধ্যমেই এর শেষ হবে, না হলে আর আপনার ছেলেকে বাঁচানো যাবে না। আর শনিবার হবে যজ্ঞ, তার মানে আরও 2 দিন। আমি আপনাকে আপনার বাড়ি বন্ধ করে দিয়ে যাচ্ছি। আশা করি 2 দিন সমস্যা হবে না, আর শনিবার যজ্ঞ করলেই সব ঠিক হয়ে যাবে। তিনি বাবাকে একটা লিস্ট দেন কিছু জিনিস আনার জন্য। এও বলেন যে সব জিনিস নাকি পাওয়া যাবে না, কিছু জিনিস তিনি নিজেই নিয়ে আসবেন। পরবর্তী 2-3 দিন তেমন সমস্যা হয়নি। যথারীতি শনিবার তিনি সাথে আরেকজন লোককে নিয়ে আমাদের বাড়ি চলে আসেন। এসেই তিনি সিঁদুর, ঘি, আরও কি যেন একটা নকশা তৈরি করেন উঠোনে। আমাকে শক্ত করে বেঁধে দেওয়া হয়, বসানো হয় সেই নকশার মাঝে একটা খোলা জায়গায়। এরপর তিনি বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করেন। একসময় প্রচণ্ড শব্দ হয়, গাছপালা নড়তে শুরু করে বাতাসে, মনে হয় সব উড়িয়ে নিয়ে যাবে। তান্ত্রিক তার সাথে আসা লোককে বলেন তিনি যেন তান্ত্রিককে ধরে রাখেন। এরপর আর কিছু মনে নেই আমার। বাকি ঘটনাটা আমি শুনি পরদিন আমার বাবার মুখে। প্রচণ্ড বাতাস আসার সাথে সাথেই নাকি আমি জ্ঞান হারাই। তান্ত্রিক আমার বাবা আর ভাইকে ঘরে যেতে বলেন। এরপর নাকি আমি বসে পড়ি নকশার মাঝে। আমাকে বেঁধে দেওয়া হয় দড়ি দিয়ে, এবং সেই দড়ি আমি একটারে ছিঁড়ে ফেলি। আমিই নাকি বিদঘুটে এক কণ্ঠের তর্ক জুড়ে দেই তান্ত্রিকের সাথে। আমার ওপরেই নাকি পিশাচ ভর করে। সেই পিশাচ বলে সে নাকি কখনোই আমাকে ছেড়ে যাবে না, তান্ত্রিক যা করে করুক। সারারাত এভাবেই সেই পিশাচ আর তান্ত্রিকের সাথে তর্ক চলে। অবশেষে কোনো এক সময় তান্ত্রিকের শক্তির কাছে পরাজয় স্বীকার করে সেই পিশাচটা, কিন্তু সত্য জুড়ে দেয় সে আমাকে ছেড়ে যাবে, কিন্তু বিনিময়ে 2টো ছাগল দিয়ে আসতে হবে সন্ধ্যার পর সেই বাগানের মধ্যে। কিন্তু তান্ত্রিক বলেন আমরা খুব গরিব, তাই 2টা ছাগল দেওয়া কখনোই সম্ভব নয়। সেই পিশাচটা বলে এটাই শেষ উপায়, 2টা ছাগল দিতে হবে আর ওদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, না হলে নাকি কিছুই করার নেই। সেই পিশাচটা নাকি নির্দিষ্ট একটা দিন ঠিক করে দেয়, সেদিনই বাগানে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে ছাগল, এবং ছাগল 2টা নাকি আমার বাবাকে একা গিয়েই দিয়ে আসতে হবে। এই বলে পিশাচটা নাকি চলে যায়। এরপর তান্ত্রিককে তার দক্ষিণা দিয়ে পরের দিন সকালে বিদায় দেওয়া হয়। তবে তান্ত্রিক বলে যান আমার নাকি সারা জীবন এই ঘটনার পরে শারীরিক একটা সমস্যা থাকবে। যথারীতি নির্দিষ্ট দিনে আমার বাবা সেই তান্ত্রিককে নিয়ে যান সেই মাস্টারের বাগানে। তান্ত্রিক বলেন ছাগল 2টা ছেড়ে দেওয়ার পর যাই হোক না কেন, যার কণ্ঠই আপনার কানে আসুক না কেন, পেছনে তাকাবেন না। আমার বাবা সেই বাগানের ভেতর ঢুকে ছাগলটা ছেড়ে দিয়ে ফিরে আসতে শুরু করেন। তখনই শুরু হয় ডাল ভাঙার শব্দ আর করুণ কণ্ঠে বিলাপ। কোনোভাবে সাহস করে তিনি হেঁটে ফিরে আসেন। এরপর সেই বাড়ি বিক্রি করে দিয়ে আমরা চলে আসি এখানে। এরপর
দু একটা সমস্যা হলেও আগের মতো আর সমস্যা হয়নি। তান্ত্রিক যাওয়ার সময় বলে গিয়েছিলেন আমার শারীরিক সমস্যা থাকবে। এই পর্যায়ে আমার বন্ধুর বাবা আমাকে বলেন, খেয়াল করে দেখো, একটু পরপরই আমার হাত কাঁপতে থাকে এবং এই সমস্যা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এরপর তিনি কিছুক্ষণ চুপ থাকেন, তারপর বলেন, সেই এক রাতের ঘটনা আমার পরবর্তী জীবন পাল্টে দিয়েছে এবং এই ঘটনার পর আমি কখনোই আর আগের গ্রামে ফিরে যাইনি। আজও রাতে আমি বাইরে যেতে পারি না কখনো। একটা ভয় কাজ করে, মনে হয় সেই বিদঘুটে কণ্ঠ আর হাসি ভেসে আসবে কানে অবচেতন মনে। হয়তো সেই তান্ত্রিক না থাকলে আমি আর বাঁচতাম না। এখন আমার বাবা মারা গেছেন, সেই তান্ত্রিক মারা গেছেন, আমার ভাই মারা গেছেন, কিন্তু সেই ঘটনার একমাত্র সাক্ষী হিসেবে বেঁচে আছি আমি। আমার ঘটনা যার জন্য আমার সেই ভিটেমাটিও ছেড়ে আসতে হয়েছে বলেই তিনি চুপ হয়ে যান। আমি ওনার বলা ঘটনা শুনে চুপ হয়ে যাই। পরিশেষে বলবো, বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার, কিন্তু যার সাথে ঘটে সেই জানে এর ভয়াবহতা এবং তার সাথে ঘটে যাওয়া পরবর্তী দুর্বিষহ সেই জীবন। সেই বাগানের কিছু অংশ এখনও রয়ে গেছে, যদিও অনেক বাড়িঘর হয়ে গেছে সেদিকে, কিন্তু এখনও মানুষ রাতে সেখানে যেতে ভয় পায়। অনেকেই অনেক কিছু অনুভব করে, ইভেন দিনের বেলাতেও। এখন শুনবেন পরবর্তী ঘটনা। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম যশোর থেকে। তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার পরিবারে তো ওনার সাথে কথোপকথনে আমি জানতে পারলাম ওনার সন্তানাদি আছে, তারা বেশ সচ্ছল, মানে সচ্ছল বলতে তারা চলতে পারে এবং ওনার আর্থিক অবস্থা ওইরকম না যে ওনাকে রিক্সা চালাতে হবে। তারপরে উনি যেহেতু মুরব্বী মানুষ, ওনাকে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি যে আপনি তো অতটা দরিদ্র নন, আপনার সন্তানাদিরাও মোটামুটি চলতে পারে, তারপর আপনি কেন রিক্সা চালাচ্ছেন? তখন উনি একটি ঘটনা বলে, যে ঘটনাটি উনি সচরাচর কাউকে বলেন না, ওনার নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি আমাকে শেয়ার করার অনুমতি দিয়েছিলেন। উনি আমাকে যেভাবে বলেছেন আমি চেষ্টা করব ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। উনি প্রথম জীবনে যখন ওনার বয়স ছিল 22 কি 23 বছর, মানে একদম টকবগে যুবক, মানে কৈশোর থেকে সবে যৌবনে পদার্পণ করেছেন, একদম টকবগে একটা যুবক ছিল। কিন্তু ওনার টাকা পয়সার প্রতি বেশ মোহ ছিল। কিভাবে বেশি টাকা উপার্জন করা যায় অল্প পরিশ্রমে, উনি এই চিন্তা করতেন। আর উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তো ওনার সাথে কোনো কারণে একজন ব্যক্তির পরিচয় হয়। ওই ব্যক্তির সাথে ওনার বেশ আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে উনি বুঝতে পারেননি ওই ব্যক্তি আসলে কি ধরনের প্রফেশনের সাথে জড়িত। আস্তে আস্তে জানতে পারেন যে উনি আসলে একজন কাফন চোর। কাফন ওই সময় চুরি হতো, অনেক আগে আর কি। এখন তো আসলে ওইভাবে কাফন চুরি হয় না, কারণ এখন মোটামুটি মানুষ কাফনের কাপড় কিনতে সক্ষম অনেকটাই। আর যদি কোনো ব্যক্তি কাফনের কাপড় কিনতে সক্ষম না হন তাহলে অনেকেই হেল্প করে। আগে অনেক মানুষ ছিল যারা আর্থিক অবস্থা ভালো ছিল না, যার কারণে কাফনের কাপড় কিনতে অনেকেই অক্ষম ছিল। কেউ যে হেল্প করবে ওরকমটা আসলে গ্রাম দেশে অতটা হয়ে উঠতো না, যার কারণে এই কাফন চোর একটা গ্রুপ বা এই কিছু লোক এই প্রফেশনকে বেছে নেয়। তারা কি করতো, লাশ কবর দেওয়ার পরপরই ওই দিন বা তার পরের দিনই কাফনের কাপড় চুরি করত, কবর খুঁড়ে কাফনের কাপড়টা নিয়ে নিত, ওই কাপড়টা পরবর্তীতে বিক্রি করত। বেশি দিন হয়ে গেলে তো লাশে পচন ধরে গেলে কাফনের কাপড়টার দুর্গন্ধ হয়ে যেত বা সেটার কালার ডিসকালার হয়ে যেত, এই কারণে ওই কাফনের কাপড় আবার চলতো না, যার কারণে ওই সদ্য কবর দেয়া কাফনের কাপড়গুলোই মানে তারা চুরি করতো আর কি। তো যাই হোক, তো তার সাথে থেকে থেকে সেও এই কাফনের কাপড় চুরি করা শুরু করে। কিন্তু কাফনের কাপড় চুরি করে বিক্রি করে খুব বেশি যে উপার্জন হতো বিষয়টা কিন্তু এমন নয়। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাফনের কাপড় চুরি করতে গিয়ে ভয় টয় পান নাই কখনো? বলে হ্যাঁ পেয়েছি আমি। কেমন ভয়? বলে কাফনের কাপড় চুরি করতে গেছি, পেছন থেকে দেখছি যে বাঘ, সিংহ, হাতি, ঘোড়ার মাথা নেই, এরকম জন্তু জানোয়ার, তারপরে ভাল্লুক গর্জন করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি বললাম ভয় পাননি কখনো?
বলে যে এগুলো দেখেই বোঝা যেত যে এগুলো আমাদেরকে ভয় দেখাতে আসছে, এগুলো সত্যিকারের কিছু নয়। আর ভয় পেলে কাফনের কাপড় চুরি করা যায় না, কারণ এই কাজ করতে হলে অনেক সাহসী হতে হয়। তো যাই হোক, তো আমি বললাম যে তাহলে কি এমন ঘটনা ঘটলো বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা আসলে আপনার জন্য খুব স্মরণীয়। তখন বলেন, হ্যাঁ, এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে আমি ওই প্রফেশনটা ছেড়ে দেই এবং পরবর্তী জীবনে আমি অন্য প্রফেশনে চলে আসি, এবং সেই কাজের পাশাপাশি আমি টুকটাক রিক্সা চালাই। রিক্সা চালানোটা আমার মেইন পেশা নয়, আমি দিনের একটা নির্দিষ্ট সময় রিক্সা চালাই বা আমার সুবিধা মতো চালাই আর কি। তো যাই হোক, উনি মূল ঘটনায় চলে যাচ্ছেন। সেটি হচ্ছে যে যখন কাফনের কাপড় চুরি করে বিক্রি করার পরেও খুব বেশি টাকা হাতে আসে না, তখন ওনারা চিন্তা করতে থাকেন যে কিভাবে বেশি টাকা উপার্জন করা যায়। এর মধ্যে কি হলো যে ওই সময় যেই আমি এখন যে গল্প মানে ঘটনাগুলো বলছি, এই ঘটনা কিন্তু মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা। ওই সময় মেডিকেল কলেজ যেগুলো ছিল বাংলাদেশে, তখন তো এত মেডিকেল কলেজ ছিল না, অল্প সংখ্যক মেডিকেল কলেজ ছিল। তো ওই সময়ে মেডিকেল কলেজের স্টুডেন্টদের তাদের লেখাপড়ার জন্য কঙ্কাল মানে মানুষের কঙ্কালের দরকার হতো। তো বিভিন্ন মানুষ চড়া দামে মানুষের কঙ্কালগুলো এই মেডিকেল স্টুডেন্টদের কাছে বিক্রি করতো, যেটা এখনো শোনা যায় যে এই ঘটনা ঘটে। তো তারা তো সরাসরি কঙ্কাল চুরি করা এটা তো মানে বাহিরের কোনো মানুষের জন্য টাফ। তারা কি করতো, লোকাল কিছু এজেন্ট নিয়োগ করতো, তাদের মাধ্যম দিয়ে কঙ্কাল সংগ্রহ করত। তো ওই ব্যক্তিরা কোনো না কোনো ভাবে খবর পেয়ে যায় যে এনারা দুইজন, মানে যার কথা বলছি এবং তার গুরু, তার নামও বলা যাবে না সঙ্গত কারণে, তো এনারা দুজন কঙ্কাল চুরি করে। তারা খুব গোপনে তাদেরকে অফার দেয় যে তোমরা কঙ্কাল আমাদেরকে দাও, তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দিব। তো তখন তারা চিন্তা করে যে কাফনের কাপড় বিক্রি করে আর কয় টাকা হয় আমাদের, এর দিকে কঙ্কাল বিক্রি করলে তো বেশি লাভ হয়। তো তারা রাজি হয়ে যায়, তারা কঙ্কাল চুরি করা শুরু করে। তারা প্রথমে টার্গেট করতো যে কোন কবরের বয়স মিনিমাম 6 মাস হয়ে গেছে, কারণ 6 মাস পর হলে কঙ্কাল হয়ে যায় সাধারণত। তো এইভাবে তারা কঙ্কাল সংগ্রহ করতে থাকে এবং মোটামুটি ভালোই টাকা আসতো তাদের দুজনের। তো গুরু শিষ্য মিলে এই অপকর্ম চালিয়ে যেত। কিন্তু বাহিরের লোকজন বা গ্রামের লোকজন খুব মানে তারা ঘুণাক্ষরও বুঝতে পারতো না যে এরা এই কাজ করে। তারা ওই কাফনের কাপড়ও অনেক দূরে নিয়ে গিয়ে বিক্রি করে আসতো, যার কারণে তারা নিজের গ্রামের লোকজন তারা ওইটা ওইভাবে বুঝতে পারতো না। আর পরে যখন কঙ্কাল চুরি করা শুরু করলো, কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে এমন ভাবে কবরগুলো সুন্দর করে আবার আগের মতো করে দিয়ে আসতো যে কারো বোঝার উপায় ছিল না যে এর ভেতরে কঙ্কাল নেই। তো বেশ সুচারুরূপেই তারা কর্মকাণ্ড সম্পাদন করছিল। এর মধ্যে কোনো এক তান্ত্রিক, সে কোনো না কোনো ভাবে, যেভাবেই হোক, কিভাবে জেনেছে এটা বলা সম্ভব নয়, বাবাকে সেটা বলিও নি, তো সে জানতে পারে এই দুইজন ব্যক্তি কঙ্কাল চুরি করে। তো সেই তান্ত্রিক এদের সাথে যোগাযোগ করে বলে যে কঙ্কাল বিক্রি করে আর কয় টাকা পাও, আর পুরো আস্ত একটা কঙ্কাল উদ্ধার করাও তো খুব ঝামেলা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড়গোড়গুলো কবর ঘুরে সেগুলো দীর্ঘ সময় ধরে একত্র করা, এটা তো অনেক ঝামেলা। এর থেকে আমি তোমাদেরকে একটা অফার দেই, যদি এই কাজটি করো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা দেব। জাস্ট দেহের মাথার অংশটা নিয়ে আসতে হবে, তার মানে মাথা নিয়ে আসতে হবে। এটা যে কঙ্কাল আনতে হবে তা না, এমন হতে পারে যে লাশের মাথা কেটে মাথা নিয়ে চলে আসতে হবে। তো ওনারা বলে যে এ আর এমন কি কাজ, কঙ্কাল বিক্রি করেও তো খুব বেশি মানে টাকা আসছে না আমাদের ধনী হওয়ার মতো, তো যদি শুধু মাথা নিয়ে আসতে পারি তো আরো সহজ কাজ হলো। কিন্তু ওই তান্ত্রিক বলে দেয় যে আমি যেই কবরের কথা বলবো তোমরা শুধু সেই কবরেরই ওই কবর খুঁড়ে
সেই ডেড বডির মাথা এনে দিবা, অন্য কোনো কবর হলে হবে না। আর প্রতিটা কাজের জন্য অনেক টাকা পাবা, আর একবার কাজ করার পরে পরবর্তী কাজের মধ্যবর্তী সময়ে যেই টাকা তোমার উপার্জন হবে সেটা দিয়ে ওই মধ্যবর্তী সময়টা বেশ অনায়াসেই তোমরা পার করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওই তান্ত্রিক মূলত বিভিন্ন ডেড বডির মাথা সংগ্রহ করে ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করত। তো উনি ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করুক আর না করুক তা তো এই দুজনের দেখার বিষয় নয়। তারা চিন্তা করেছে আমাদের দরকার টাকা, তান্ত্রিক কি করুক না করুক সেটা আমরা দেখতে যাব না। যাই হোক, তান্ত্রিক বিভিন্ন ফরমায়েশ দিত যে অমুক গ্রামে একটা কবর হয়েছে, সেই কবর থেকে মাথা এনে দিতে হবে। এখন এটা কিন্তু বেশ টাফ ছিল এই কারণে যে সেই গ্রামে গিয়ে সেই কবর খুঁড়ে মাথায় এনে দেয়া এটা কিন্তু চারটিখানি কথা না। কারণ ওই গ্রামে তাদের পদচারণা নেই, হঠাৎ করে গেলে লোকজন জিজ্ঞেস করবে যে তোমরা কারা। গ্রাম দেশে যেটা হয় আর কি, যে অপরিচিত লোক দেখলেই একজন জিজ্ঞেস করে যে তুমি কোন বাড়ির আত্মীয় বা কোন বাড়ির অতিথি বা কোন বাড়ির কুটুম, এরকম জিজ্ঞেস করে। কিন্তু এই জন্য তারা কি কাজ করত যে ওই গ্রামে কামলা হয়ে যেত, মানে ডে লেবার বলতে আমরা যেটাকে বুঝি, বা ডেইলি লেবার আর কি, হ্যাঁ, যে দিন যেত টাকা পেত। তো যাই হোক, এইভাবে ওই গ্রামে গিয়ে আগে পরিবেশ পরিস্থিতি তারা দেখত, তারপর সুযোগ বুঝে সে কবর থেকে মাথা সংগ্রহ করত এবং সংগ্রহ করে কাছে রেখে দিত। স্বাভাবিকভাবেই তাদের কাজ শেষ হয়ে যেত, তখন তারা মাথা নিয়ে আবার চলে যেত, তারপর সেই তান্ত্রিকের কাছে দিত, যার ফলে ঘুণাক্ষরেও কোনো মানুষ জানতে পারতো না। সবাই ওই দুইজন ব্যক্তিকে জানতো কামলা হিসাবে, এবং কামলা হিসাবেই সত্যি সত্যি তারা যখন কাজ থাকতো না তখন কামলা হিসাবে সে কাজ করতো, যাতে করে মানুষের সন্দেহ না হয় কোনোভাবে। বেশ চালাক ছিল তারা দুজন। এভাবেই চলে যাচ্ছিল দিন। ভয়ের ঘটনা কিন্তু ঘটতো যখন মাথা আনতে যেত। যেমন মাথা যখন আনতে যেত কারো, তখন তারা দেখতো চারদিকে ভয়ানক ঝড় শুরু হয়ে যাচ্ছে, বিশাল বিশাল দৈত্য দানব তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তারা ভয় পেত না। তারা এতটাই সাহস সঞ্চয় করেছিল, এবং এই সাহসের কারণেই এই ধরনের ভয়ঙ্কর কাজগুলো অনায়াসেই তারা দুজন করত। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। অন্য অঞ্চলের একজন ব্যক্তি, তিনি দুজন মানুষকে এদের কাছে পাঠায়, এদের গ্রামে পাঠায়। তারা তাদের দুজনকে খুঁজে বের করে বলে যে আমাদের পীর সাহেব হুজুর তোমাদের দুজনকে ডেকেছে, তোমরা সময় করে একটু হুজুরের সাথে দেখা করো। যেহেতু হুজুর ডেকেছেন এবং ওই হুজুরের ওই সময় বেশ নাম ডাক ছিল, উনি খুব আল্লাহওয়ালা এবং পরহেজগার মানুষ ছিলেন, তো তারাও ওই হুজুরের নাম শুনেছিল। যেহেতু অনেকেই সেই হুজুরের সাথে দেখা করতে যেত, দোয়া নিতে যেত, তিনি হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে তাদের দুজনকে ডেকে পাঠালেন। তারা চিন্তা করলো যে আমরা যে এই কাজ করি উনি আবার জেনে যান নাই তো, আবার যাওয়ার পরে কোনো ক্ষতি টতি করবে না তো। তো চিন্তা করলো যেহেতু ডেকে পাঠিয়েছে, যদি ক্ষতি করার ইচ্ছাই থাকতো তাহলে তো ওই লোকগুলো পাঠিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত, যেহেতু তাদেরকে এমনি ডেকে পাঠিয়েছেন তাহলে যাই। সত্যি তারা দুজন যায়। সঙ্গত কারণে সে হুজুরের নামও আমাকে বলেনি আর কি, যার কারণে আমিও বলতে পারছি না। তো তারা সে হুজুরের কাছে যায়, দেখেছে হুজুরের খুবই সুন্দর চেহারা আর কি। সুন্দর চেহারা বলতে কি, আসলে চেহারার মধ্যে এমন এক ধরনের ঔজ্জ্বল্য ভাব, মানে নুরানি চেহারা বলতে আমরা যেটা বুঝি। তো হুজুর তাদেরকে দেখে বলছে যে তোমরা কি কাজ করো অন্যরা না জানলেও আমি কিন্তু জানতে পেরেছি। ওই সময় অবশ্য আশেপাশের লোকদেরকে সরিয়ে দিয়েছে, তাদের সাথে কি কথোপকথন হয়েছে অন্য লোকরা সেটা জানে না, খালি হুজুর এবং এই দুইজন যে এই কাফন চোর বা লাশ চোর এরা জানে। হুজুর একটা খামের মধ্যে বেশ কিছু টাকা এই দুজনের হাতে তুলে দেন এবং বলেন তোমরা যে কি কাজ করো তা আমি জানি। আমার মৃত্যুর পর তোমরা কিন্তু আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেয়ার জন্য আমার কবর খুঁড়তে এসো না, এটা তোমাদের কাছে বাবা করজোরে আমি মিনতি করছি। এবং
আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা তোমরা পাবা তার থেকে বেশি টাকা আমি তোমাদের দুজনকে দিয়ে দিলাম, কিন্তু আমার কথা দাও যে আমার কবরে ঢুকে আমার শরীরের কোনো ক্ষতি করবে না তোমরা। তখন তারা হুজুরের কথা শুনে খুবই অবাক হয়। প্রথমত হুজুর কিভাবে জানলেন যে তারা এই কাজ করে, তারপরে যেহেতু কোনোভাবে জেনেই ফেলেছেন, হুজুর কেন অ্যাডভান্স তাদেরকে টাকা দিচ্ছেন তারা যেন হুজুরের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিতে না যায়। কারণ তারা আসলে সবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো নিতে যায় না, ওই তান্ত্রিক ঠিক যেই যেই কবরের কথা বলে সেই সমস্ত কবরগুলোতে যায়। তো ওরা আসলে বিষয়টা বুঝতে পারছিল না। তো যাই হোক, তারা কথা দেয় যে ঠিক আছে আমরা এই কাজ করব না। কিন্তু হুজুর তাদেরকে কিন্তু এটা বলেনি যে কথা দাও তোমরা আর কখনোই এই কাজ করবা না, এটা বলেনি। কারণ হুজুর হয়তোবা জানতেন যে এইভাবে তাদের দিয়ে যদি স্বীকারোক্তি আদায় করাও যায় বা আদায় করানো যায়, তারা হয়তোবা কথা শুনবে না। এমনটা চিন্তা করে হয়তোবা তিনি এটা বলেননি। তিনি শুধু এই কাজটি করেই তাদেরকে বিদায় দিয়ে দেন। তারাও খুশি মনে চলে আসে, কিন্তু মনের মধ্যে চিন্তা উদিত হয় যে এই বিষয়টা কেন হলো বা হুজুর কেন তাদেরকে ডেকে এরকম বললেন। যাই হোক, এই ঘটনার মধ্যবর্তী সময়ে আরো দুই একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারা তান্ত্রিকের কথা মতো সংগ্রহ করেছেন। 6-7 মাস পর হঠাৎ তান্ত্রিক তাদেরকে বলে যে অমুক গ্রামে একটি কবর হয়েছে আজ থেকে 6-7 মাস আগে, প্রায় 6 মাস আগে আর কি। সেই কবর খুঁড়ে তার মাথা নিয়ে আসতে হবে। এখন তারা কিন্তু জানে না যে কার কবরের মানে তারা আনতে যাবে। তো তারপরেও মানে ওই দিন জিজ্ঞেস করেছে যে আসলে এটা কার, কিন্তু তান্ত্রিক তাদেরকে বলেনি। যাই হোক, তাদের তো জানার দরকার নাই উপস্থিত ভাবে, কিন্তু স্বাভাবিকভাবে তারা যে কাজটি করতো, কোনো লাশের ওই মাথা আনার জন্য আগে সেই এলাকায় যেত, আগে আশেপাশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতো কামলা হিসাবে থেকে, তারপরে গিয়ে ওই জিনিসটা কাজটা সমাধা করতো আর কি। ওরা ওই গ্রামে গিয়ে অবাক হয়, কারণ হচ্ছে এই কবরটি তার কবর, এটা হচ্ছে সেই পীর সাহেব বা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কবর, যিনি তাদেরকে প্রায় 6-7 মাস আগে টাকা দিয়েছিল যে খবরদার আমার কবর কিন্তু খুঁড়ে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেও না। তো এদিকে আমাকে যিনি ঘটনা বলছেন আর কি, উনি বলছেন যে তিনি তার ওস্তাদ যে তাকে বলছেন যে ওস্তাদ এই কাজটি করা ঠিক হচ্ছে না, কারণ এই হুজুর তো আমাদেরকে টাকা দিয়েছিল। কিন্তু ওই ওস্তাদ বলছে যারা চুপ থাক, দিছে। এখন 6 মাস হয়ে গেছে, হাতে টাকা পয়সা নাই, টাকা তো লাগে। তো তান্ত্রিক বলছে হুজুর একবার দিয়ে আর তো দিবে না, উনটা মারা গেছে। তান্ত্রিক তো আমাদের সোনার ডিম পাড়া হাঁস, কিছুদিন পর পরই আমাদেরকে কাজ দেয়, আমরা সেটা করি, তারপর টাকা পাই। তো তান্ত্রিকের কথা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, এইটা বলে তার মানে ওস্তাদ। কিন্তু ওনার কিন্তু মন থেকে আসলে টানে না, কেন জানি টানে না। তো যাই হোক, তারা খুব ভালো করে অবজার্ভ করে, তারা দেখলো যে দিনের বেলা ওই হুজুরের কবর অনেকে জিয়ারত করতে আসে, রাতের বেলা সাধারণত কেউ আসে না। তো সুযোগ বুঝে এক রাতে দুজন বের হয়, কারণ ওই গ্রামে তারা গিয়েছিল কামলা সেজে, ঠিক যেমনটা অন্যান্য বারে ওই কাজটি করতো আর কি। তো তারা দুজন বের হয়েছে। ওই দিন ছিল পূর্ণিমার রাত। বের হওয়ার পর তারা দুজন যাচ্ছে, কিন্তু উনি মানে যার কাছ থেকে আমি ঘটনা সংগ্রহ করছি, উনি তার ওস্তাদকে বারবার বলছে ওস্তাদ আমার মন কিছুতেই টানছে না, চলো আমরা ফিরে যাই। তখন ওই সময়ে তার ওই ওস্তাদ বলে যে আমার মনও তো টানছে না রে, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে ওই কবরের কাছে যাওয়ার জন্য, মনে হচ্ছে কেউ আমাকে জোর করে একরকম টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে, কিন্তু কেন যে এমনটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তারা সত্যি ওই কবরের কাছে পৌঁছায়। তারা তো হাতে কোনো আলো নিয়ে যেতে পারতো না, কারণ আলো নিয়ে গেলে দূর থেকে লোকজন তো বুঝে যেত যে হাতে আলো নিয়ে কেউ এগিয়ে আসছে, কারণ অনেক দূর থেকে কিন্তু আলোর উপস্থিতি টের পাই আমরা।
যেমনটা অনেক দূরে যদি আলো জ্বলে আমরা বুঝতে পারি যে সেখানে আলো জ্বলছে। তো এই কারণে তারা কোনো আলো নিয়ে আসেনি, তারা ওই অন্ধকারে কাজ সমাধা করত। তো তারা ওই কবরের কাছে আসে। তখন আমাকে যিনি ঘটনা বলেছেন উনি বলছেন যে উনি ওনার উস্তাদকে বলেন যে উস্তাদ আমি এই কাজ করব না, আপনি করেন। এখন তার উস্তাদ বলে ঠিক আছে, তুই যদি না করিস তুই দূরে দাঁড়িয়ে থাক, চুপচাপ থাক, আমার ডিস্টার্ব করবি না। তো ওনাদের হাতে ছোট্ট একজন হাত কোদাল ছিল আর কি, মানে বড় কোদাল দিয়ে ওনারা কাজ করতেন না। বড় কোদাল তো যাতে যদি এত বড় কোদাল নিয়ে আসা যাওয়া করে তাহলে তো লোকজন সন্দেহ করবে রাতের বাজে আসা যাওয়া করে। এই জন্য হাত কোদাল, একটা ছোট কোদাল রাখতো, গামছার মধ্যে পেঁচিয়ে রাখতো যাতে করে লোকজন টের না পায়। আর এমনিতে তাদের কাছে বড় কোদাল ছিল যেহেতু কামলার কাজ করতো, কিন্তু ছোট একটা হাত কোদালও থাকতো তাদের। তো সেটি নিয়ে কাজ শুরু করে। কিছুটা মাটি সরানোর পর হঠাৎ করে ওই ব্যক্তির ওই উস্তাদ বলে ওঠে, যিনি আর কি কবর খুঁড়ছিলেন, সে বলে এই এদিকে আয়, দেখ দেখ প্রায় 6 মাস নাকি হয়ে গেছে কবরের বয়স, কিন্তু মনে হচ্ছে তো এই আজকে বা গতকালকে কবর দেওয়া হয়েছে। কারণ হলো এর বাঁশগুলো তো এখনো কাঁচা, একদম কাঁচা। বাঁশের যেই কঞ্চি আছে সেটা যখন আমরা দা দিয়ে ছেটে ফেলি সেই জায়গাটা যেমন সাদা বের হয়ে আসে, ঠিক মানে সবুজের মাঝখানে একটু সাদা সাদা, যেখানে বাঁশের গিরা থাকে আর কি, ওখানে সাদা পর্যন্ত রয়েছে। এমন মনে হচ্ছে যে আজকে কবর দেওয়া হয়েছে এমনটা। বলে যে এইটা তো 6 মাস বলে মনে হয় না কবরের বয়স। তারপরেও বলছে যে যেহেতু আমরা আগে থেকেই শনাক্ত করেছি এটিই সেই কবর, দীর্ঘদিন থেকে থেকে এখানে, সুতরাং এটাই হবে, খুঁড়ে ফেলি। তখন আস্তে আস্তে কবরটা খুঁড়ে ফেলে। যখন কবরের বাঁশ সরানো হয়, বাঁশ সরানোর পরে ওই ব্যক্তি খুবই অবাক হয় এবং ভয়ও পায়। সে তখন তার সাথে থাকা তার শিষ্যকে ডাকে, এই এদিকে দেখ, আমরা মনে হয় ভুল কবরের চলে আসছি, কারণ এই কবরের ভিতরে একটা লাশ না, 2টা লাশ, আর একদম সাদা ধবধবে কাফনের কাপড় পরানো, দুটোতেই মনে হচ্ছে আজকেই দাফন করা হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো এই কবরটা বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছি, আমরা যে সপ্তাহখানেক ধরে অবজার্ভ করছি তাতেও তো এই ডেড বডি মানে পচে ফুলে ওঠার কথা, কিন্তু তেমনটা না, মনে হচ্ছে একদম স্বাভাবিক আজকেই কবর দেওয়া হয়েছে বা গতকালকে দেওয়া হয়েছে, এমনটা মনে হচ্ছে। তখন ওই ব্যক্তি বলেন, মানে আমাকে যিনি ঘটনা দিয়েছেন উনি বলেন যে ওস্তাদ এটা তো বুজুর্গ ব্যক্তির কবর, হতে পারে তার লাশ পচে নাই, অনেক সময় এরকম ঘটনা ঘটে, সুতরাং এটা হতে পারে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তুমি এই কাজটি করো না, তুমি চলে আসো, উঠে আসো, কবরের মধ্যে থেকে উঠে আসো, তুমি এই ডেড বডির গায়ে হাত দিও না। তখন ওই ব্যক্তি বলছেন যে ঠিক আছে যা, আমি আজকে থেকে তোকে কথা দিলাম যে এই কাজটি হবে আমার শেষ কাজ, এরপর আমি আর কখনোই আমি এই কাজ করব না, ছেড়ে দিব, এই কাজটি করার পর আমি এই কাজ ছেড়ে দিব। তো এখন লাশ তো কবরের মধ্যে 2টা, এখন কোনটা ওই হুজুরের লাশ এটি দেখার জন্য একটা কাফনের মানে মানে ওই লাশের ডেড বডির মুখের উপর থেকে কাফনের কাপড় সরায়, চাঁদের আলোতে স্পষ্ট যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই যে লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছে সেটি আর কারো লাশ নয়, তার নিজেরই লাশ। এটি দেখে সে ভয়ানকভাবে এক মানে আটকে ওঠে, সে চিৎকার দেয়নি, কারণ চিৎকার দিয়ে আশেপাশের লোকজন তো বুঝে যাবে, সে আটকে ওঠে, সে সাথে সাথে তার সহযোগীকে ডাকে, দেখ আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সে এসে ওখানে সহযোগী যিনি আমাকে গল্প বলেছেন, সে এসে দেখেও খুবই ভয় পায় যে এটা কিভাবে সম্ভব, ওস্তাদ তুমি তো জীবিত আছো, তোমার লাশ কিভাবে এখানে রাখা, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তখন তার এই ওস্তাদ সে বলে যে কবর খোঁড়ার সময় কতই না আমরা ভয় পেয়েছি এ যাবৎকাল পর্যন্ত, কত দেও দানব জন্তু জানোয়ার আমাদের সামনে এসেছে, ভয় দেখানোর চেষ্টা করেছে, ভয় পাইনি। নিশ্চয়ই এটিও এদেরই কারসাজি যে আমার মানে লাশ হয়ে শুয়ে আছে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, সুতরাং যতই ভয় দেখানোর চেষ্টা করুক আমি আমার কাজ না করে এখান থেকে যাব না। এরপর সে চিন্তা করে যে তাহলে এটি যেহেতু আমার লাশ সে শুয়ে আছে, তাহলে পাশের যেই ডেড বডি রাখা এটা নিশ্চয়ই হুজুরের,
লাশ। সত্যি উনি কাফনের কাপড় সরান এবং দেখেন যে হুজুরের লাশ একদম অবিকৃত রয়েছে এবং তার চেহারা দিয়ে মনে হচ্ছে আলো বের হচ্ছে, মানে নূরের একটা আভা বের হচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট তার চেহারা বোঝা যাচ্ছে দিনের আলোর মতো। এটা আল্লাহর একটা অশেষ রহমতি হবে। তো তখন সে চিন্তা করে যে এমনিতে তো 6 মাস 7 মাস হয়ে যাওয়ার পরে ডেড বডির মাথা এমনি পচে যেত, সহজে আলাদা করে নিয়ে আসা যেত, কিন্তু এই দেহটা তো অবিকৃত। এটাই এই প্রথম ঘটনা। তারা তো সাথে করে কোনো ধারালো জিনিস নিয়ে আসেনি, কিন্তু হাতে যে কোদাল ছিল, চিন্তা করছে কোদাল দিয়ে গলায় কোপ দিয়ে মাথা আলাদা করে সে মাথাটি নিয়ে আসবে। তো যখনই এই চিন্তা করেছে, এই চিন্তা করে কোদালটি আসলে ওই উপরে রেখে কবরের মধ্যে নেমেছিল আর কি, মাটি সরিয়ে উপরে রেখে দিয়েছিল। তখন সে ঘুরে ওই কোদালটি যখন এক হাত দিয়ে ধরেছে, হঠাৎ করে তার মনে হয়েছে তার বাম হাত কে একজন চেপে ধরেছে, খুব শক্ত করে মানে চেপে ধরেছে তার হাতটি। তখন সে চিন্তা করে কি ব্যাপার, হাত চেপে ধরলো কে? সে মানে সাইডে তাকিয়ে দেখে ওই যে হুজুর, সে চোখ খুলে আছে এবং খপ করে তার হাত চেপে ধরেছে এবং সে বলছে, কিরে বাবা, আমি না তোকে নিষেধ করেছিলাম এই কাজটি না করতে, তুই আবার এলি। এরপরে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন। চিৎকার দেওয়ার পর উনি ওর ভিতরে সেন্সলেস হয়ে পড়ে যান। এখন চিৎকার দেওয়ার ফলে গ্রামের লোকজন জেগে যেতে পারে, চলে আসতে পারে, এই একটা ভয় ছিল তার মনের মধ্যে, বিশেষ করে তার সহযোগী। এখন সে চিন্তা করছে এখন যদি গ্রামের লোকজন চলে আসে তাহলে কি অবস্থা হবে। আর লোকজন তো দেখেছে যে আমার উস্তাদের সাথে আমাকে, লোকজন এসে যদি দেখে আমার উস্তাদের কবরের মধ্যে শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে, তাহলে তো বিপদ। এখন উনি কি করেন, সেও কবরের মধ্যে নেমে সাহস করে নেমে তার ওস্তাদকে তুলে আনার চেষ্টা করেন, কিন্তু দেখেন যে ওই হুজুর তার ওস্তাদের হাত এত শক্ত করে ধরে রেখেছে যে কোনোভাবেই হাতটা ছোটানো যাচ্ছে না এবং সে বুঝতে পারে যে তার ওস্তাদ আর পৃথিবীতে নেই, মারা গেছে। প্রচন্ড ভয় পেয়েছে, যার ফলে সে মারা গেছে। এখন যেহেতু তিনি মারা গেছেন, এখন তাকে আর উঠিয়ে নিয়ে কি হবে। তো উনি চিন্তা করেন তাড়াতাড়ি এই মানে কবরটি আবার আগের মতো স্বাভাবিক করে দিই। এখানে একটি বিষয় প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, কারণ অনেক ক্ষেত্রেই বুজুর্গ ব্যক্তিদের কবরকে মাজার বানানো হয়। তো ওই বুজুর্গ ব্যক্তি মৃত্যুর আগে নাকি ওসিয়ত করে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর পর ওনার কবরটা হবে একদম মাটির কবর, আশেপাশে কোনো কিছু দিয়ে ঘিরে রাখাও যাবে না, যাতে এই কবরটা একসময় হারিয়ে যায় অন্যান্য কবরের সাথে, যাতে করে ওই কবরটাকে কেউ মাজার বানাতে না পারে। এটা তার ওসিয়ত ছিল, যার কারণে আশেপাশে আসলে ঘেরা ছিল না। এটা তার জন্য একটা বড় ফ্যাসিলিটিস ছিল যে এই ফ্যাসিলিটি তারা নিয়েছে, বিশেষ করে উনি নিয়েছেন, যেহেতু আশেপাশে ঘেরা ছিল না, ওই ঘেরাটা তাকে আবার করতে হয়নি, মানে সেটা আবার নতুন করে ঠিকঠাক করতে হয়নি, জাস্ট খালি ওই বাঁশগুলো স্বাভাবিক করে দিয়ে উপরে মাটি দিয়ে সুন্দর করে আবার সে চলে এসেছে। কিন্তু তার ওস্তাদের ওই চিৎকার অন্য মানুষের কানে যায়নি, বা গেলেও তারা কেউ হয়তো বা আসেনি। এই দিক থেকে তারা একটা অ্যাডভান্টেজ, মানে উনি একটা অ্যাডভান্টেজ পেয়েছিল। এদিকে মানুষজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে বা ওই কবরে এই ঘটনা ঘটেছে, শুধু ইনিই জানতেন। উনি তো চুপচাপ বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর, মানে যেই বাড়িতে উনি কাজ করতেন সেই বাড়িতে চলে গেছে, কেউ কিচ্ছুটি জানে না। ওই বাড়ি আর 1-2 দিন থাকার পরে স্বাভাবিকভাবে কাজ শেষ করে সে চলে যায়। যদিও বা ওই বাড়ির লোক জিজ্ঞেস করে তোমার ওস্তাদ কই, তখন বলে যে ওস্তাদের খুব জরুরি একটা কাজ ছিল, ওই কাজের কারণে সে চলে গেছে। কি এমন কাজ করলো রাতের বেলা, কারণ তখন তার মোবাইল ফোন ছিল না বা টেলিফোন ছিল না তাকে খবর দেবে। তখন উনি বলেন রাতের বেলা সে তার বাচ্চা কাচ্চা নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে, তার মন খারাপ হয়ে গেছে, রাতের বেলায় চলে গেছে। তো ওই পরিবারের লোকজন কিছু বলে না, স্বাভাবিকভাবেই সে চলে যায়। এবং তার ওস্তাদ যে কয়দিন কাজ করেছিল তার পাওনাটা তো দেওয়া হয়নি, ওনার কাছে সেই পাওনাটাও দিয়ে দেয় বাড়ির লোকজন। উনি চলে আসে, চলে আসার পর তার ওই ওস্তাদ যে তার ওয়াইফ এসে তাকে জিজ্ঞেস করে এই তোমার ওস্তাদ কই, তখন বলে যে ওস্তাদ আছে, উনি আর এক গ্রামে গেছে কাজ করতে। বলে কখনো তো এরকম হয় না যে তোমাকে ছাড়া সে অন্য জায়গায় কাজে গিয়েছে, সত্যি করে বলো তোমার ওস্তাদ কই। তো প্রথমে ওনার ওয়াইফ মনে করছে হয়তোবা তার ওস্তাদ অন্য জায়গায়, মানে তার হাজবেন্ড অন্য জায়গায় বিয়ে শাদী করে আবার চলে গেল কিনা। আগে তো এই ধরনের ঘটনা ঘটতো অনেক ক্ষেত্রেই।
তো এখন তার মনে এই চিন্তাটা ছিল মূলত, সে চিন্তা করেনি তার হাজবেন্ড মারা গেছে বা তার হাজবেন্ডের ক্ষতি করেছে এই ব্যক্তি, এরকমটা মনে করেনি তিনি। আসলে একটা নেতিবাচক চিন্তা থেকে উনি বারবার চার্জ করছিলেন তাকে। তো একটা পর্যায়ে উনি বলেন যে ঠিক করে বলো আমার স্বামী কোথায়, যদি না বল আমি কিন্তু গ্রামে বিচার সালিশ বসাবো। তখন উনি পড়েছেন এক বিপাকে যে এখন কি করি। তখন বাধ্য হয়ে তার ওয়াইফকে বলেন, মানে ওনার ওস্তাদের ওয়াইফকে বলেন যে কাউকে না বলার শর্তে যে কি ঘটেছিল আসলে সত্যি ঘটনা বলেন। কিন্তু ওনার ওয়াইফ কিছুতেই বিশ্বাস করে না, বলে যে না তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো, এটা বিশ্বাসই করি না এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আজগুবি বানোয়াট একটা গল্প। তখন তার ওয়াইফ কি করে, সে ওই গ্রামের মেম্বারের কাছে যায়, মেম্বারের কাছে গিয়ে বলে যে এই ছেলে আমার স্বামীকে মেরে ফেলেছে, সে এই ধরনের একটা বানোয়াট গল্প আমাকে বোঝাচ্ছে। মেম্বার এই কথা শুনে তার মেজাজ হয় প্রচন্ড গরম, যে এই টাইপের একটা বানোয়াট গল্প বলে মানুষকে বোকা বানানোর একটা, বা তার ওয়াইফকে বোকা বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু উনি যেহেতু বুঝতে পারলেন যে লোকজন জেনেই গেছে, এখন তার গোপন করে লাভ নেই, নাহলে তো তার বিপদ হবে, থানা পুলিশ হবে, অনেক ঝামেলা হবে। তো সেও মেম্বারের কাছে এই কথাটাই বলে। এইভাবে এক কান দুই কান হতে হইতে আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে যায় এই ঘটনা। তখন মেম্বার বলেন যে তাহলে প্রমাণ হোক যে আসলে এই ঘটনা সত্য কিনা। এখন তারা ওই গ্রামে যায়। এখন সমস্যা হলো ওনার মতো একজন বুজুর্গ ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন আর কি, তো ওনার কবর খুঁড়ে তার ডেড বডি দেখা, এটা কিন্তু ওনার যারা ভক্তবৃন্দ ছিলেন ওনারা বিষয়টা মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপরও যেহেতু পরিস্থিতি খুব বেগতিক ছিল, ওই ওই ওস্তাদের যিনি ওয়াইফ তিনি খুব কান্নাকাটি করছিলেন। অবস্থা বেগতিক দেখে এবং বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কবর খোঁড়ার জন্য ওই হুজুরের পরিবার এবং আশেপাশের যারা তারা ভক্তবৃন্দ ছিল তারা সম্মতি দেন। সত্যি কবর খোঁড়া হয় এবং সত্যি ওই মানে বাঁশগুলো, তারা ওই শিষ্যরাও বা আশেপাশের লোকজন মানে অবাক হয় যে হুজুরের লাশের মানে হুজুরের কবরের বাঁশ পর্যন্ত এখন অবিকৃত আছে ৬-৭ মাস হয়ে যাওয়ার পরেও। সত্যি মাটি সরানো হয়, সরানোর পরে সত্যি দেখা যায় যে ওর মধ্যে দুটো লাশ, এক হচ্ছে হুজুরের ডেড বডি যেটি একদম কাফনে মোড়ানো অবস্থায় একদম অবিকৃত অবস্থায় আছে, কিন্তু কাফনের ভিতর থেকে হাত বের হয়ে আছে, এই হাত দিয়ে ওই যে ওস্তাদ তার হাত চেপে ধরে আছে। এবং এই যে বেশ কিছুদিন হয়ে গেছে এর মধ্যে তার এই ওস্তাদের ডেড বডিরও কোনো পরিবর্তন হয়নি। তো মানুষজন দেখলো যে হ্যাঁ তার কথা সত্য। তো যেহেতু ওই ব্যক্তি একজন প্রথমে কাফন চোর ছিল, পরে কঙ্কাল চোর, এরপরে ভয়ানক ভাবে সে লাশের মুন্ডু চুরি করতো বা শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুরি করতো, এমন একজন ব্যক্তি এই ভালো একজন নেককার মানুষের কবরের মধ্যে আছে, এটা তারা অন্য মানুষরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তারা অনেক চেষ্টা করেন ওই হুজুরের হাত থেকে ওই ডেড বডিটা ছুটিয়ে আনার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করে সেটা সক্ষম হন না। বাধ্য হয়ে এখন কি করবে, এখন ওনার তো জানাজা হয়নি, কিছু হয়নি, তাকে তো গোসলও দেওয়া যাচ্ছে না। তো এখন যতটুকু সম্ভব তারা ওই ডেড বডি যেটা আছে, কারণ একজন মুসলিম যতই খারাপ মানুষ হন, একজন মুসলিম হিসাবে, শুধু মুসলিম না যে কোনো ধরনের মানুষ, তিনি যত খারাপ কাজ করুক আর যত ভালো কাজই করুক, মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া পাওয়াটা এটা তার অধিকার, মানে সৎকার হওয়াটা এটা ওই মৃত ব্যক্তির অধিকার। সে যত খারাপ মানুষই হোক না কেন বা যে ধর্মের মানুষই হোক না কেন, এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না, বা কেউ চাইলেই এটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ নেই। তো স্বাভাবিকভাবে এখন কবরের মধ্যে তো গোসল দেওয়া সম্ভব না, জাস্ট খালি শরীরটাকে একটু মাসেজ করে, মানে যতটুকু করা যায়, এবং ওই ডেড বডির সাথে মানে কাফনের কাপড় মুড়িয়ে দেওয়া হয়, মুড়িয়ে ওইখানেই কবর দিয়ে দেওয়া হয়। এবং এই হেন ঘটনার কারণে সে যে এই ধরনের অ্যাক্টিভিটিস করত, এলাকাবাসী ওই লোককে মানে যে সহযোগী যে তাকে তো বেধড়ক মার তো দেয়ই, তাকে পুলিশেও দেয়। বেশ কিছুদিন জেল খাটার পরে সে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পর সে আর কখনোই এই কাজের সাথে লিপ্ত হয়নি। সে যখন জেলখানায় ছিল সে নাকি স্বপ্ন দেখেছিল, একটা স্বপ্নে দেখে তার যে এই যে ওস্তাদ যে মারা গেল কবরের মধ্যে,
সে সুন্দর একটি বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, সাদা সফেদ ড্রেস পরা এবং তার চেহারা অনেক নুরানি সুন্দর দেখা যাচ্ছে। তখন সে তার এই স্বপ্নের মধ্যে, কিন্তু এটা সে তার ওস্তাদকে জিজ্ঞেস করছে, ওস্তাদ তুমি কেমন আছো? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বলে, তুমি তো এরকম একটা অপকর্ম করতে গিয়ে মারা গিয়েছিলে, তাহলে তুমি ভালো আছো কিভাবে? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আমি অপকর্ম করতে গিয়ে মারা গেছি, এটা সত্য, আমি একটা খারাপ মানুষ ছিলাম, এটাও সত্য, কিন্তু আমি যার সাথে শায়িত আছি উনি অনেক ভালো মানুষ। তা আল্লাহ এই ব্যক্তির ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, যার কারণে আমি ভালো আছি। তখন স্বপ্নের মধ্যেই তার ওস্তাদ তাকে বলে যে তুই আর কখনোই এই কাজের সাথে যাবি না, আর তুই জীবনের যতদিন জীবিত থাকবি, শরীরের শক্তি থাকবে, কিছু সময় হলেও তুই রিক্সা চালাবি এবং রিক্সা চালানো থেকে উপার্জিত অর্থ নিজে যদি খুব জরুরি না হয় খরচ করবি না, এবং এই উপার্জিত অর্থ মানুষের মধ্যে দান করে দেওয়ার চেষ্টা করবি, আর পাশাপাশি অন্য কাজ করবি। এটা স্বপ্নের মধ্যে তিনি বলেন। এরপরে উনি আর কখনো এই কাজ তো করেনি, একদম স্বাভাবিক জীবনে উনি চলে গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই উনি ঘর সংসার করেছেন। আর এই কারণেই উনি মূলত দিনের কিছুটা সময় উনি রিক্সা চালান। তবে তার যেখানে বাড়ি আর কি, আমার যতদূর মনে পড়ে যশোর জেলা স্কুলের আশেপাশে তার বাড়ি, তো এরকমটাই আমাকে বলেছিল। তো এটি ছিল ঘটনা, প্রিয় লিসেনার্স। আশা করি এটি শুধু একটি ভয়ঙ্কর ঘটনাই নয়, এটি একটি শিক্ষামূলক ঘটনাও বটে। সেটি হচ্ছে যে কখনো কখনো হয়তো বা অনেক পাপী মানুষও কোনো ভালো মানুষের ওসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, বা তিনি মাফ পেয়ে যেতে পারেন। এই ঘটনাটি এটি হয়তো বা তারই প্রমাণ, কারণ আসলে স্বপ্নে তিনি যেটা দেখেছেন সেটা সত্য কি সত্য নয় এটা তো আমরা বলতে পারবো না, আর আল্লাহ তাআলা তাকে আদৌ ক্ষমা করেছেন কি করেননি সেটা আমরা এটা জানিও না। তবে যতটুকু মনে হয়েছে উনি যেভাবে বলেছেন, হয়তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেছেন। তো এটি ছিল ঘটনা। এই জন্য ভালো মানুষের সাথে ওঠা বসা করা, তাদের সাহচর্যে থাকা, এটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, এবং ভালো মানুষদেরকে অ্যাটলিস্ট সম্মান করা, নেককার মানুষদেরকে সম্মান করা। এটা হয়তো আমরা ওরকম নেককার নই, ভালো মানুষ নই, কিন্তু আমরা যেটা আমাদের হওয়া উচিত ছিল, এবং যারা এটা অর্জন করতে পেরেছেন তাদেরকে তো সম্মান আমরা করতেই পারি, তাদেরকে আমরা অসম্মান না করি, তাদেরকে আমরা কোনো কটু কথা না বলি। যার যেটা ভালো আমরা সেটাকে ভালো অবশ্যই বলবো, এটা নিয়ে কারো দ্বিমত থাকা উচিত নয়। বন্ধুরা, এমন আরও নতুন নতুন ভৌতিক গল্প, রহস্যময় ঘটনা এবং শিহরণ জাগানো ভিডিও সবার আগে দেখতে আমাদের কালো প্রহর পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো গল্প নিয়ে আসার সাহস ও অনুপ্রেরণা দেয়। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর মনে রাখুন, অন্ধকারের প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে থাকতে পারে এক অজানা রহস্য।